সাইদ আব্দুল্লাহ, আমি আপনার কাছে শুনি স্বৈরাচার পতন হলো তখন যে ৩ দলের রূপরেখা বাস্তবায়নের কথা ছিল সেই প্রসঙ্গটা বারবার আসে যে সেরকম হবে কিনা। আপনি কি মনে করেন যে আসলে এই ভয়টা কাটানোর জন্য কিভাবে কাটতে পারে ভয়? এবং বিএনপি আসলে এখন যে যুক্তিতে শপথ নিচ্ছে না, যেটা ফয়সাল মাহমুদ শান্ত বলল যে সেই যুক্তিই যদি মাথায় রাখি তাহলে এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আপনার মন্তব্য কি? ওকে, ৩ জোটের রূপরেখা ব্যর্থ হওয়ার জন্য অনেক ধরনের সমালোচনা আছে, তার কারণ সমালোচনার জায়গাটা ভ্যালিড। ধরেন আমি যদি একেবারে চুপচাপ বসে থেকে ব্যক্তিগত জায়গা থেকে রিড করার চেষ্টা করি, ওই টাইমে এই ব্যাপারগুলার কনক্রিট আরো কিছু জায়গাটা থাকার দরকার ছিল, আন্ডারস্ট্যান্ডিংটা আরো পার্মানেন্ট হওয়াটার দরকার ছিল। আন্ডারস্ট্যান্ডিংটা যে পার্মানেন্ট হয় নাই, আমার কাছে মনে হয়েছে এটা একটা ফল্টি ডিসিশন হয়েছে। এবং বর্তমান সময়েও তখন আজকেই যে মুহূর্তে আমরা আজকে বসে এই মুহূর্তে টকশোতে বসে কথা বলছি, আমি এই মুহূর্তেও মনে করি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার অনেক জায়গায় অনেক সংস্কার খুব বেশি মাত্রায় জরুরি। এর ভিতরে কিন্তু যদি কিন্তু নাই। এক একজনের পলিটিক্যাল আইডিওলজি এক এক রকম হইতে পারে, রাইট? হয়তো ভাইয়ের সাথে আমার মিলবে না, ভাইয়ের সাথে আমার মিলবে না, আপনার সাথে আমার না মিলতে পারে, কিন্তু এই জায়গাতে আমি খুবই কনক্রিট কথাবার্তাই সবসময় বলি যে রাষ্ট্র ব্যবস্থার অনেক জায়গায় অনেক সংস্কারটা জরুরি, রাইট? এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন কথা হলো সংস্কারটা হবে কোন প্রক্রিয়ায়। আমরা যদি এই জায়গাতে এগ্রি করি যে অনেক জায়গায় সংস্কারটা জরুরি, ভাই যেমন ঐকমত্য কমিশনে আমি দেখেছি, ঐকমত্য কমিশনে খুব সিরিয়াসলি টাইম দিয়েছেন উনি, অনেক আলোচনা তো শুনেছেন, অনেক রাজনৈতিক দলের আলোচনা শুনে এতটাও বোঝা গেছে যে ওই জায়গায় অনেক রাজনৈতিক দল খুবই সেন্সিবল, অনেকেই কথাবার্তা বলেছে, অনেক ইয়াংরা অনেক সেন্সিবল কথা বলেছে, আবার অনেক লোকজন ওই জায়গায় ভ্যারেন্ডা ভেজেছে, এমন লোকজনও বহু মানুষ ছিল যে সাবজেক্ট ম্যাটারে কোনো কথা না বলে আউল ফাউল কথা বলে ভাষায় ফেলছে, ওই জায়গায় অনেক সময় নষ্ট ওই জায়গাতেও হয়েছে। সো আমি এই জন্য বলি যে আমরা যদি মোটামুটি এই পয়েন্টে চলে আসতে পারি যে সংস্কারটা জরুরি, যাতে এককেন্দ্রিক ক্ষমতা এক জায়গায় না হয়ে থাকে, মানুষের অ্যাকাউন্টেবিলিটি যাতে নিশ্চিত হয়, কনস্টিটিউশনাল কিছু সেটেলমেন্ট এমন ভাবেই থাকে যে আপনি স্বৈরাচার হইতে গেলেও আপনাকে টেনে ধরে রাখবে, এগুলো তো উচিত। এখন এটা করতে গিয়ে আপনার প্রক্রিয়াটা আবার গোজামিলে কোনো প্রক্রিয়াটা হয়ে যাচ্ছে কিনা এটা মাথায় রাখতে হবে। এই জন্য যেটা দরকার, যেমন ধরেন আজকের দিনে একটু সময় পেলে আমি একটু একটা উদাহরণ দিই। ধরেন পার্লামেন্টের নিয়ম অনুসারে আপনি যদি কনস্টিটিউশনটাকে ফলো করেন, এই যে নবনির্বাচিত এমপিদেরকে শপথ নেওয়ানোর বাই ডিফল্ট রাইটটা কার আছে? স্পিকারের। স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকারের, রাইট? বর্তমানে তো একজনও নাই, কারণ একজন পদত্যাগপত্র জমা দিয়েছে, যদিও পরের জন বসার আগ পর্যন্ত ওইটা অ্যাক্টিভেটেড হয় না, আর একজন অলরেডি জেলে। এবং স্বৈরাচারের একদম ডিরেক্ট ফ্যাসিস্ট, তাদের হাত ধরে যদি বাংলাদেশে এমন হইতো যে নতুন আরেকটা সরকার শপথ নিত, এটা দেখতেও খুব একটা খারাপ লাগতো। সো ইনিশিয়াল স্টেজে ওইটা নাই। তারপরে মাঝে মাঝে ভুল ব্যাখ্যা এসেছিল। ভুল ব্যাখ্যাটা কি আসলে? ঠিক আছে, রাষ্ট্রপতির মনোনীত যে কোনো একজন ব্যক্তি শপথ নেওয়া হবে, সেই ব্যক্তিটাও মোটামুটি সিলেক্ট করা হয়ে গেল যে সদ্য সাবেক প্রধান বিচারপতি ছিলেন রেফাত সাহেব, ওনাকে দিয়ে করানো হবে। কিন্তু এই ব্যাপারটা আনকনস্টিটিউশনাল হইতো। কেমনে হইতো? আপনার করার জন্য যে কাজটা করার জন্য আপনার রাইট আছে, ওইটাই তো আপনি ডেফার করতে পারেন আরেকজনকে, কিন্তু যেটা করার রাইটই আপনার নাই, আপনি এটা ডেফার করতে পারেন? উত্তর হলো না। এমপিদের শপথ পড়ানোর এই যে ক্যাপাসিটি, এটা রাষ্ট্রপতির নাই। সো রাষ্ট্রপতি যেটার অধিকারী নাই, সেটা উনি কেমন আরেকজনকে ডেফার করে দেন? এই জন্য যেটা হইলো, দেখেন ওই যে গেজেট প্রকাশ করা হয়েছিল 13 তারিখে, গেজেট প্রকাশ করার পরে আমাদের কনস্টিটিউশন 148 চলে যাইতে হইলো যে 3 দিন ওয়েট করুন। 3 দিনের ভেতরে যদি তারা অসমর্থ হয়, দেন এন্ড অনলি দেন চিফ ইলেকশন কমিশনার এসে শপথ পড়াইতে পারেন। দেখেন চিফ ইলেকশন কমিশনার এসে শপথ পড়াইলেন, কিন্তু গায়ের জোরে যদি এমনটা করা হয়তো ঠিক আছে, নাই তো নাই, আমরা শপথ পড়ায় ফেলি, এর ভেতরে পরবর্তীতে পার্লামেন্টে তুলে এটা বৈধ করে নিব। তো যেটা করার জন্য এই প্রসেসের সংকটটা তো করার দরকার নাই। এরকম হইলে ভবিষ্যতে এমন কোন একটা সংকটকাল আসতে পারে যে টাইমে কারণ মনের ভেতরে দুষ্টু ইচ্ছা আছে, দুষ্টু ইচ্ছা বাস্তবায়ন করার জন্য এটা করবে। এই জন্য আমি বলি প্রচেষ্টা সালাউদ্দিন আহমেদের বক্তব্যটা আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। আপনি সমালোচনা করতে পারেন, কেউ যদি করতে চায়। উনি কিন্তু বলেন নাই, আমি জানি না যে ভবিষ্যতে কি হবে, সেই ব্যাপারটা আমরা এই জায়গায় বসে কেউই বলতে পারি না। উনি যেটা বলছেন যে এইটা দেখবেন শপথে কি পড়বে, প্রত্যেকটা ওয়ার্ড আপনি সংবিধানের তফসিলে যান, আপনি পাবেন কি কি ওয়ার্ড পড়বে, রাইট? এটা কিন্তু লেখা আছে, কিন্তু এই ব্যাপারটা তো নাই কোথাও। এবং উনি বলছেন যে আমাদেরকে তো এই গণপরিষদের জন্য কি করে নাই, আমাদেরকে এমপি নির্বাচন করে নাই। কিন্তু উনি এট দ্য সেম টাইম এটাও বলছে যে সামনের দিনে যদি আমরা এটা করে ফেলতে পারি, এই প্রসেসটা শপথটা কি হবে এটা যদি অন্তর্ভুক্ত করে ফেলতে পারি, তারপরে এই প্রক্রিয়াগুলো সংবিধানে ঢোকানোর পরে তারপর কিন্তু এগুলো হয়ে যাইতে পারে। তার মানে ব্যাপারটা হইল, আপনি এখন যেটা করতে চাচ্ছেন যে অতীতে নাই, আমরা একটা করে ফেলি, ঠিক আছে গণভোট একটা হয়েছে,
গণভোটেরকে ভ্যালিড ধরে আমরা কাজটা করে ফেলি, গণভোট অবশ্যই ভ্যালিড, আমি বলবো না এটা ইনভ্যালিড ব্যাপার, কিন্তু এই জায়গাটা ওনার প্রক্রিয়ার ব্যাপারটাতে উনি হয়তো অন্য একটা প্রক্রিয়ার দিকে আগাচ্ছেন, যে আগে আমরা এইটাকে ইনক্লুড করে তারপর এই প্রক্রিয়ার ভেতর দিয়ে হাঁটি, কারণ কিছু জায়গায় সংস্কারটা অবধারিতভাবে দরকার। এটা ভাই আপনি যে দল সাপোর্ট করেন যাই করেন না কেন, এই দিকে আমাদের আগানো। সাইদ আব্দুল্লাহ, গণভোটের ফল বাতিল চেয়ে যে হাইকোর্টে রিট দায়ের করা হলো, আপনার কাছে কি মনে হয় যে কোনো এখানে শঙ্কার জায়গা আছে কি? দেখেন, হাইকোর্টে প্রতিদিন অসংখ্য রিট হইতে পারে, এমনও দু একজন ব্যক্তি আছে, আমরা আইন অঙ্গনের সাথে যাদের একটু যোগাযোগ আছে, একজন ব্যক্তির নামই হয়ে গেছে রিট, তারপর ওর নামটা বললাম না কারণ মিডিয়াতে বলা উচিত না, কারণ উনার সকালে ওঠার পরেই বোধহয় মনে হয় যে যাই আজকে একটা রিট করে আসি। এই জাতীয় রিট বহু আছে, এখানে একজনের নামই আছে রিট মাস্টার, এবং উনি সারাদিন ধরেন যে সকালবেলা উঠে মনে হলো একটু ট্রাবল দিচ্ছে, উনি হয়তো বা রিট করতে দৌড়ান। তো রিট করা নিয়ে আমি এইটা নিয়ে এখনই মন্তব্য করা উচিত না, কিন্তু কোর্ট চত্বরে এমন অনেক কিছু হয়, সেটার দিকে না গিয়ে আমরা বরং প্রসেসের দিকে আগাইতে থাকি, সামনে কি হয় ফিউচারিস্টিক জায়গায়।